হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা এসকেবিইউ বা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো যে তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো এই দুটো নাম্বার তোমাদের একটু বলে রাখি যে এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি নাম্বার হলো 6295916282। ঠিক আছে, এছাড়া তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599। ঠিক আছে, তো কেবলমাত্র 599 পে করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে 6 মাসের কোর্সটা রয়েছে পুরো কোর্সটা তোমরা কিন্তু একবারেই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সাথে। ঠিক আছে, তো চলো আমরা আর দেরি না করে আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় হলো কি পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, তো পানিপথের প্রথম যুদ্ধ আমরা সবাই ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, 1526 খ্রিস্টাব্দে, এবং কার মধ্যে হয়েছিল, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। তো আজকে আমরা এই পানিপথের যুদ্ধকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, প্রথমত বলা হয়েছে যে উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা, আফগান এবং লোদিদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং ভারতের ধন সম্পদের প্রাচুর্যতা বাবরকে ভারত আক্রমণ করতে উৎসাহিত করেছিল। ঠিক আছে, তো এই সময়কালে বাবর যে ছিল, যে তোমরা এখানে বাবরের ছবি দেখতে পাচ্ছ, ইনি হলেন বাবর। ঠিক আছে, তো বাবর যে ছিলেন তিনি কিন্তু তার যে সাম্রাজ্য বা রাজ্য ছিল সেটা ফরগানা ছিল। ঠিক আছে, পিতৃ রাজ্য, কিন্তু সেখান থেকে তিনি কি হয়ে যান, বিতাড়িত হয়ে যান। এরপর তিনি কি করেন, কাবুলে চলে আসেন, সেখানে হলো যে সাম্রাজ্য গঠন করেন। কিন্তু কাবুলের যে প্রাকৃতিক অবস্থা, সেই প্রাকৃতিক অবস্থা সেনাবাহিনী হোক বা অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তেমন সচেষ্ট ছিল না। তো এই সময়কালে বাবর যে ছিলেন ভারতের যে হলো যে সম্পদ, ধন সম্পদ বা প্রাচুর্যতা, সেই সম্পর্কে জানতেন এবং ভারতবর্ষের প্রতি তিনি কিন্তু যথেষ্ট উৎসাহীও ছিলেন। তো এই সময়কালে নিজ সাম্রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাকে সুদৃঢ় করার জন্য এবং তার পাশাপাশি বলা যায় যে উত্তর ভারতের যে রাজনৈতিক অবস্থা, আমরা বাবরের ভারত আক্রমণের প্রাককালের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ প্রতিটি শক্তি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল, তাদের মধ্যে কোনো ঐক্যই ছিল না। তো এই সময়কালে ভারতবর্ষের যে রাজনৈতিক অস্থিরতা, তারপরে ভারতবর্ষের মধ্যে আফগান ও লোদি শাসকদের মধ্যে বা লোদিদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং ভারতবর্ষের যে ধন সম্পদ প্রাচুর্য, তা কিন্তু বাবরকে উৎসাহী করেছিল। ঠিক আছে, উৎসাহিত করেছিল ভারতবর্ষ আক্রমণের জন্য। তো এই সময়কালে বলা যায় যে 1519 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 4টি অভিযানের মাধ্যমে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার প্রয়াস করেন। ঠিক আছে, পুরোপুরিভাবে হলো যে প্রবেশ করতে না পারলেও তিনি চেষ্টা করেছিলেন এবং কিছুটা হলেও তিনি সফল হয়েছিলেন। তো এই সময়কালে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পাঞ্জাবের যে শাসনকর্তা দৌলত খান লোদির বিরোধ দেখা দিলে দৌলত খান লোদি কি করেন, ইব্রাহিমকে পরাস্ত করার জন্য বাবরকে ভারত আক্রমণের প্ররোচনা দেন। ঠিক আছে, তো এই সময়কালে পাঞ্জাবের যে শাসনকর্তা ছিলেন তিনি ছিলেন দৌলত খান। ঠিক আছে, তো দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে তার মতবিরোধ দেখা দিলে তিনি ইব্রাহিম লোদিকে পরাস্ত করার জন্য দৌলত খান কি করেন, বাবরকে আমন্ত্রণ জানান আক্রমণের জন্য এবং এই যে তিনি আমন্ত্রণ জানান, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাবর কি করেন, ভারত আক্রমণ করেন। ঠিক আছে, তো এই যে বিশাল সুযোগ, এই সুযোগকে হাতছাড়া কেউ তো করবে না। সেই
তেমনটা বাবরও করেছিল। সুতরাং এর ফলে কি করে, বাবরও কাল বিলম্ব না করে বিশাল বাহিনী সহ ভারত আক্রমণ করেন। ঠিক আছে, তো এর ফলে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ হয় তা পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা হয় যে বাবর যে ছিলেন তিনি দৌলত খান লোদি তাকে আমন্ত্রণ জানালে ভারতবর্ষ আক্রমণ করার জন্য, সেই আক্রমণে সাড়া দিয়ে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন এবং এর ফলে ইব্রাহিম লোদি অর্থাৎ তৎকালীন যে দিল্লি সালতানাতের শাসক ছিলেন, সুলতান ছিলেন, ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে যে যুদ্ধ হয় তাই কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল এবং কে জয়লাভ করেছিল, এক্ষেত্রে বলা যায় যে পানিপথের সংগ্রামে বাবরের সৈন্য ছিল মাত্র 12 থেকে 13,000। ঠিক আছে, এবং অন্যদিকে ইব্রাহিম লোদির যে সৈন্য সংখ্যা ছিল তা কিন্তু ছিল বিশাল, 1 লক্ষ এবং এর পাশাপাশি 1000 হাতি। ঠিক আছে, তো তবে বাবরের যে উন্নত রণকৌশল, সুনিপম গোলন্দাজ এবং গোলন্দাজ বাহিনীর ব্যবহার এবং দক্ষ নেতৃত্বের কারণে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং ইব্রাহিমকে হত্যা করার পর বাবর শাসক রূপে দিল্লির সিংহাসনে অধিষ্ঠ হন। অর্থাৎ প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবি, এটা হলো ইব্রাহিম লোদি। তো ইব্রাহিম লোদি কিন্তু শক্তিশালী, যোগ্য বা দক্ষ ছিলেন না, কিন্তু অপর পক্ষে বাবর কিন্তু যথেষ্ট দক্ষ, শক্তিশালী এবং একজন সুদক্ষ যোদ্ধাও ছিলেন। তো বাবরের যে সৈন্য বাহিনী সেটা ছিল 12 থেকে 13,000 এবং অপর পক্ষে ইব্রাহিম লোদির যে সৈন্যবাহিনী ছিল তা ছিল 1 লক্ষ এবং তার কাছে 1000 হাতি বাহিনীও ছিল। কিন্তু তা সত্ত্বেও কে পরাজিত হয়েছিলেন? ইব্রাহিম লোদি। কেননা তার কাছে নাই রণকৌশল ছিল, নাই উন্নত ধরনের যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনী ছিল, যার ফলে তিনি কি হন? পরাজিত হন। অপরপক্ষে বাবর ছিল সুনিপম যোদ্ধা, ঠিক আছে, এছাড়া শক্তিশালী এবং তার রণকৌশলও ছিল। তো এছাড়া তার কাছে কি ছিল? গোলন্দাজ বাহিনী, ঠিক আছে, বা কামান। তো এর ফলে উন্নত প্রযুক্তির থাকার ফলে তিনি কম সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও এই যুদ্ধে কি হন? জয় লাভ করেন। কে? বাবর। তো সুতরাং এক্ষেত্রে বলা যায় যে 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ ও তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেগুলো পরে হয়েছিল, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব কিন্তু পরে। তো এই যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, এবং বাবরের সৈন্যবাহিনী কম হওয়া সত্ত্বেও বাবর কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং অপর পক্ষে দিল্লির সালতানাতের যে শাসক ছিলেন ইব্রাহিম লোদি, তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। তো ভারত ইতিহাসে পানিপথের এই যে যুদ্ধ, পানিপথের এই প্রথম যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো পানিপথের এই প্রথম যুদ্ধের গুরুত্ব ও ফলাফল নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।